বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে তোমাদের ফিজিক্সের চ্যাপ্টার 8 অধ্যায় 8-এর আলোর প্রতিফলন যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করা হবে। এবং এই অধ্যায়ের মধ্যে তোমাদের দেখতে পাচ্ছ যে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো তোমাদের একটা একটা প্রত্যেকটা কনসেপশন ক্লিয়ার করার চেষ্টা করবো। তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আশা করি ভালো কিছু বুঝতে পারবে। তো এখানে আমাদের যে টপিকস গুলো আছে সেগুলো আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করবো। তো প্রথমে হচ্ছে আমাদের যে টপিকসটা আছে সেটা হচ্ছে আলোর প্রকৃতি এবং আলোর যে নেচার অফ লাইট এটা নিয়ে আলোচনা করবে, এবং হচ্ছে আলোর প্রতিফলন সূত্র, এবং হচ্ছে মসৃণ এবং অমসৃণ প্রতিফলন। আরেকটা হচ্ছে শোষণ, আয়না বা দর্পণ, এটা নিয়ে আলোচনা করা হবে, এবং প্রতিবিম্ব নিয়ে আলোচনা করা হবে, এবং গোলীয় আয়না নিয়ে আলোচনা করা হবে। তোমরা জানো যে আমরা হচ্ছে আলোর যে কনসেপশন, লাইটের যে কনসেপশনটা আছে সেটা হচ্ছে আমরা জানি যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ হচ্ছে লাইট। তো আমরা তরঙ্গ সম্পর্কে তরঙ্গ তরঙ্গ চ্যাপ্টারের মধ্যে আমরা তরঙ্গ সম্পর্কে পড়েছি। তরঙ্গ হচ্ছে আমাদের দুই প্রকার ছিল, যান্ত্রিক তরঙ্গ দুই প্রকার ছিল। তো আমাদের অনেক ধরনের তরঙ্গ ছিল, সেটা হচ্ছে মহাকর্ষ তরঙ্গ ছিল, তারপর হচ্ছে তাড়িৎচম্বক তরঙ্গ ছিল, এবং হচ্ছে যান্ত্রিক তরঙ্গ ছিল। যান্ত্রিক তরঙ্গের মধ্যে আমরা দুইটা পড়ছিলাম, সেটা হচ্ছে আহ দুই ধরনের পড়ছিলাম, সেটা হচ্ছে আম, অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এখন লাইটের যে ব্যাপারটা, লাইট কিন্তু তরঙ্গ, লাইট কিন্তু একটা তরঙ্গ। তো এটা কিভাবে, কোন ধরনের তরঙ্গ, সেটা হচ্ছে আমাদের তাড়িৎচম্বক তরঙ্গ। তো তাড়িৎ এবং চম্বক, এই মাধ্যমে আমাদের হচ্ছে তড়িৎ চম্বক তরঙ্গের উৎপত্তি। তো তড়িৎ চম্বক তরঙ্গটা কিভাবে কাজ করে, আহ, কেমন করে কাজ করে, সেটা হচ্ছে আমাদের তাড়িৎ চম্বক তরঙ্গ হচ্ছে একটা অনুপ্রস্থ তরঙ্গ। সেটা হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভস। কেন, কিভাবে কাজ করে এটা? তো এখন আমরা যদি বলি যে এই লাইটটা যে, যেহেতু এটা তাড়িৎচম্বক তরঙ্গ, এটা এটা তরঙ্গ দৈর্ঘ্য আছে এবং একটা ফ্রিকোয়েন্সি আছে। তো যেহেতু ফ্রিকোয়েন্সি আছে এবং তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটা কিভাবে কাজ করে? তো আমি যদি বলি যে একটা লাইট, এটা হচ্ছে একটা লাইট। তো এটা হচ্ছে লাইটের ডিরেকশন হচ্ছে এদিকে। এই যে যেহেতু আমরা অনুপ্রস্থ তরঙ্গ, এটা এদিকেই যাবে। এটা হচ্ছে আম, তরঙ্গ শীর্ষ, একটা তরঙ্গ গাছ, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ গাছ, তরঙ্গ শীর্ষ, তরঙ্গ গাছ। তো এখন আমাদের একটা তরঙ্গর দিকটা কোন দিকে? এদিকে। তো এখন যেহেতু তরঙ্গের দিকটা এদিকে, তো এরা কিন্তু 90 ডিগ্রি কোণে থাকবে, প্রত্যেকটা 90 ডিগ্রি কোণে থাকবে। তো এখানে একটা তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র থাকবে, আর একটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র থাকবে। এটা কিভাবে থাকবে, এটা তোমাদের বইয়ে যেহেতু দেওয়া হয়নি, তোমাদের হচ্ছে এদিকে হচ্ছে আমাদের যে লম্ব দিক, এদিকে এরা হচ্ছে তিন ভাবে থাকতে পারে, এরকম 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 হচ্ছে 90 ডিগ্রি কোণে। যদি লাইটটা লাইটটা এদিকে হয়, লাইটের ডিরেকশন হচ্ছে এদিকে। লাইটের ডিরেকশন বলতে লাইটের যে তরঙ্গটা থাকবে, সেই লাইট একটা তরঙ্গ, সেই তরঙ্গটা এভাবে এদিকে যাবে, আর এদিকে হচ্ছে থাকবে তড়িৎ ক্ষেত্র, আর এদিকে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। এভাবে হচ্ছে আম, আহ, কি কাজ করবে, ওই আমাদের যে তরঙ্গটা আছে সেটা কাজ করবে। তো এদিকে এভাবে যাবে। তো এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ দেখো, এটার সাথে এটা 90 ডিগ্রি কোণ, এটার সাথে এটা 90 ডিগ্রি কোণ, আবার এটার সাথে এটা 90 ডিগ্রি কোণ, আবার এটার সাথে এটার সাথে এটার সাথে, তিনটা হচ্ছে 90 ডিগ্রি কোণে তারা পরস্পরে থাকবে। তো এটা হচ্ছে আমাদের আলোর যে তরঙ্গটা, আলোর তরঙ্গ কিন্তু আমরা তাড়িৎচম্বক তরঙ্গ জানি। তাড়িৎচম্বক তরঙ্গের রেঞ্জ কত? সো তাড়িৎচম্বক তরঙ্গ, এটা হচ্ছে পুরো মহাবিশ্বব্যাপী ছড়িয়ে আছে। এটা হচ্ছে পুরো মহাবিশ্বের মধ্যে এই তরঙ্গটা কাজ করে। তো এই তরঙ্গটা যখন আমরা লাইট নিয়ে আলোচনা করি, আমাদের যে লাইট, আমরা সাদা আলো দেখতে পাই, সেই সাদা আলোতে কিন্তু আমাদের তাড়িৎচম্বক তরঙ্গ। সাদা আলো কিন্তু আমাদের সূর্য থেকে যে লাইট গুলো আছে, এবং লাইট থেকে যে আমরা লাইট পাই, সেটাও কিন্তু তাড়িৎচম্বক তরঙ্গ। তো লাইটের বিভিন্ন উৎস আছে, ওখান থেকে আমরা লাইট গুলো পাই। তো লাইট গুলো যখন পাই, তখন হচ্ছে আমাদের কি ধরনের তরঙ্গ এটা কাজ করে, মানে এটা আমরা কতটুকু দেখতে পাই? আমরা হচ্ছে সাদা আলো দেখতে পাই। সাদা আলো আমরা এমন কিছু তরঙ্গ আছে যেগুলো দেখি না, সেটা হচ্ছে আমাদের তারের চৌম্বক, যে সাদা আলোর তরঙ্গ, সাদা আলোর বাইরে। তো যে আলোর প্রকৃতি হচ্ছে, আমরা অবশ্যই তার তারের চৌম্বক তরঙ্গ আমরা জানি, এবং যে এটা তরঙ্গ, এবং এটা অনুপ্রস্থ তরঙ্গ। এবং এটা কিভাবে কাজ করে, এটা হচ্ছে পরস্পর 90 ডিগ্রি তড়িৎ এবং চৌম্বক, 90 ডিগ্রি কোণে কাজ করে। এখন আমাদের হচ্ছে লাইট, তোমাদের বই যেটা দেওয়া আছে 400 ন্যানোমিটার থেকে, 400 ন্যানোমিটার থেকে হচ্ছে 700 ন্যানোমিটার, 700 ন্যানোমিটারের মধ্যে, এই রেঞ্জের মধ্যে হচ্ছে তোমাদের তোমাদের হচ্ছে আম, তরঙ্গ দৈর্ঘ্য। এই
রেঞ্জের তরঙ্গ দৈর্ঘ্য, আমরা তরঙ্গ দৈর্ঘ্য চিনি, এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে হচ্ছে যে এই রেঞ্জের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য যেই সাদা আলোটা দেখতে পাই, তখন এই রেঞ্জের মধ্যে সাদা আলোটা থাকে। তো যেহেতু এই রেঞ্জের মধ্যে থাকে, এই রেঞ্জের বাইরে যেগুলো থাকবে সেগুলো আমরা দেখতে পাবো। সেগুলি যেহেতু আমরা দেখতে পাবো না, সেটা কি ধরনের তরঙ্গ হতে পারে, সেটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা সাতটি কালার থাকবে, এই কালার মধ্যে সাতটি কালার থাকবে, সেটা হচ্ছে আহ, আমরা যেটা ভেনিয়ে সহকালা বা আহ, সেটার মাধ্যমে আমরা সাতটি কালার দেখতে পাই, যে রংধনুতে যে কালার দেখতে পাই, সেটা হচ্ছে একটা প্রিজম নিয়ে যখন আমরা পরীক্ষা চালাই, তখন হচ্ছে আমাদের সেই সাতটি কালার দেখতে পাবো। এখন হচ্ছে আমাদের এই রেঞ্জের যদি ছোট হয়, এই রেঞ্জের যদি ছোট হয়, যেই ছোট হয় সেটা হচ্ছে এই রেঞ্জের যদি মানে এই তরঙ্গদৈর্ঘ্য যদি ছোট হয়, আম, তাহলে আমাদের হবে সেটা হচ্ছে আলট্রাভায়োলেট। আলট্রাভায়োলেট তরঙ্গ আছে, আলট্রাভায়োলেট আছে, তারপর হচ্ছে আমাদের এক্স রে আছে, আর হচ্ছে গামা রে আছে। গামা রে কিন্তু কোথা থেকে উৎপন্ন হয়? গামা রে তৈরি হচ্ছে আমাদের আহ, তেজস্ক্রিয় রশ্মি থেকে। আমরা জানি যে তেজস্ক্রিয় রশ্মি থেকে আম, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে তিন ধরনের রশ্মি বের হয়, আলফা, বিটা এবং গামা। তো গামা হচ্ছে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য খুবই ছোট। সো সো এটা হচ্ছে আমাদের দৃশ্যমান আলো বা দৃশ্যমান ভিজিবল লাইট। সো ভিজিবল লাইটের এইচ যদি আর একটু কম হয় তাহলে আমাদের আলট্রা ভায়োলেট। সো এইচ যদি আরো কম হয় তাহলে আমাদের এক্স রে হবে। এইচ যদি আরো ছোট হয় সেটা হচ্ছে গামা রে। সো এখন 500 nanometer থেকে যদি বড় হয়, তখন আমরা কি দেখতে পাবো, কোন ধরনের কালার দেখতে পাবো? সেটা আমরা যদি বলি ইনফ্রারেড, আর এটা হচ্ছে রেডিও ওয়েভস। ইনফ্রারেড এবং হচ্ছে আমাদের মাইক্রোওয়েভস, আর একটা হচ্ছে রেডিও ওয়েভস। তো এই যে এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে কালার বা লাইটের যে তারচম্বক তরঙ্গের যে রেঞ্জ গুলা। এখন হচ্ছে আমাদের আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করবো। তো আলোর প্রতিফলন কি রকম সেটা আমরা আলোচনা করার চেষ্টা করব। আলোর প্রতিফলনটা কিভাবে কাজ করে? যখন একটা পৃষ্ঠ, একটা মাধ্যম, আমাদের দুইটা মাধ্যম কল্পনা ধরে নিতে হবে। এটা হচ্ছে প্রথম মাধ্যম, আর এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম। তো যখন প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যম, প্রথম মাধ্যম, দ্বিতীয় মাধ্যম, তো প্রথম মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে কোনো লাইট, এখান থেকে একটা লাইট পড়বে, এটা একটা পৃষ্ঠ, এরকম একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠের মধ্যে হচ্ছে এরকম একটা পৃষ্ঠ, এই পৃষ্ঠের মধ্যে হচ্ছে আমাদের লাইটটা পড়বে। এই পৃষ্ঠের মধ্যে ধরো একটা পানি মাধ্যম ধরেছি আমরা, পানি, এটা হচ্ছে পানি মাধ্যম, আর এটা হচ্ছে বায়ু মাধ্যম। প্রতিফলনটা আছে সেটা হচ্ছে আমরা এই গঠনের মাধ্যমে আমরা আলোক প্রতিফলন যে জিনিসটা আছে সেটা জানার চেষ্টা করবো। সেটা হচ্ছে আমাদের একটা একটা পৃষ্ঠ, এটা হচ্ছে দুইটা মাধ্যম, একটা হচ্ছে উপরে হচ্ছে বায়ু মাধ্যম, আহ বায়ু মাধ্যম, আর নিচে হচ্ছে পানি মাধ্যম। এটা হচ্ছে একটা পৃষ্ঠ, পানির একটা পৃষ্ঠ। তো এই পানির পৃষ্ঠের মধ্যে হচ্ছে একটা পানির পৃষ্ঠ। তো পানির পৃষ্ঠের মধ্যে একটা হচ্ছে আম, আমরা হচ্ছে এই লাইটের মধ্যে একটা বায়ু মাধ্যম দেখি। তোমরা দেখো একটু ভালো করে যে যে বায়ু মাধ্যম থেকে একটা লাইট এসে পড়বে। বায়ু মাধ্যম থেকে একটা আহ, এই প্রথম মাধ্যমে বা বায়ু মাধ্যম থেকে একটা লাইট এসে পড়ছে, যে এই বিন্দুতে পড়ছে, এই বিন্দুতে পড়ার পর কারণে, তো এই বিন্দুতে একটা লাইটের একটা রেখা এখানে এসে পড়ছে। তো এখন এই রেখাটা এই রেখাটা আমরা প্রতিফলনের যে সংখ্যাটা সেটা হচ্ছে প্রথম মাধ্যম থেকে, যখন প্রথম মাধ্যম থেকে আলোক রশ্মি কোনো পৃষ্ঠের উপর বা কোনো আম, পড়বে, তখন হচ্ছে আমাদের এই এই বিন্দু থেকে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে আবার হচ্ছে প্রথম মাধ্যমে ফিরে আসবে। ওই রেখাটা কোথায় চলে আসবে? প্রথম মাধ্যমেই ফিরে আসবে, এরকম ফিরে আসবে। তো এটা হচ্ছে আমাদের প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আমাদের আপতিত রশ্মি। যে প্রথম এম, যে রশ্মিটা আছে, যে প্রথমে এই পর্দার উপর, দ্বিতীয় মাধ্যমের পৃষ্ঠের উপর পড়ছে, এই যে এই পৃষ্ঠের উপর পড়ছে, তো তখন হচ্ছে এখানে হচ্ছে এই বিন্দুতে এসে পড়ছে, এই রেখাটা এই বিন্দুতে এসে পড়ার কারণে এখান থেকে হচ্ছে আমাদের এই বিন্দুতে আসার ফলে এদিকে হচ্ছে একটা প্রতিফলন হচ্ছে। এখন এই বিন্দু থেকে একটা আমরা এই পৃষ্ঠের উপর একটা লম্ব আঁকতে পারি, দেখো তো, এই পৃষ্ঠের উপর একটা একটা লম্ব আঁকতে পারি, ঠিক আছে? তো এখন যদি এই লাইটটা এই বিন্দুর উপর পড়ে, পৃষ্ঠের বিন্দুর উপর পড়ে, তো এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এই বিন্দুর উপর পড়ার পর এই বিন্দু থেকে
এই বিন্দু থেকে রিফ্লেকশন হয়ে বা প্রতিফলিত হয়ে একটা প্রতিফলিত রশ্মি কোন দিকে গিয়েছে, প্রথম মাধ্যমে। এই যে প্রথম মাধ্যম, এই দ্বিতীয় মাধ্যমে কখনো যায়নি, প্রথম মাধ্যমে ফিরে এসেছে, সেটা হচ্ছে আলো প্রতিফলন। তো আলো প্রতিফলন হচ্ছে আমাদের প্রথম মাধ্যম থেকে একটা বিন্দুতে দ্বিতীয় মাধ্যমে কোনো পৃষ্ঠ যদি পড়ে, কোনো বিন্দুতে যদি পড়ে, দ্বিতীয় মাধ্যম থেকে প্রথম মাধ্যমে, দ্বিতীয় মাধ্যম থেকে না, দ্বিতীয় মাধ্যমের ওই বিন্দু থেকে, প্রথম মাধ্যমের দ্বিতীয় মাধ্যমের ওই পৃষ্ঠের বিন্দু থেকে আবার প্রথম মাধ্যমে যদি কোনো আলোক রেখা, যদি কোনো আলোক রেখা চলে আসে, প্রথম মাধ্যমেই ফিরে আসে, সেটা হচ্ছে আমাদের আহ, প্রতিফলন। তো প্রতিফলন হচ্ছে একটা মাধ্যমে থাকবে, এই বিন্দুতে, এই রেখা থেকে, এই মাধ্যম থেকে, এই মাধ্যম বা বাতাস মাধ্যম থেকে, পানি মাধ্যমে যখন লাইট ফেলবো তখন প্রথম মাধ্যমে কিছু লাইট চলে আসে। তো এটা হচ্ছে আমরা আলোর প্রতিফলন। So, আলোর প্রতিফলনের ক্ষেত্রে এখন আলোর প্রতিফলনের কনসেপশন বুঝতে গিয়ে আমরা তিনটা জিনিস আরো বুঝতে পারি। সেটা হচ্ছে আমাদের আলোর প্রতিসরণ কেমন করে হয়। যখন লাইট, যখন আমি এই বিন্দুর উপর, এই পৃষ্ঠের বিন্দুর উপর বা দ্বিতীয় মাধ্যমের বিন্দুর উপর, পৃষ্ঠের বিন্দুর উপর যখন লাইট পড়ে প্রথম মাধ্যম থেকে, প্রথম মাধ্যম থেকে তখন সেটা দ্বিতীয় মাধ্যমে একটা লম্বের সাথে একটা কোণ তৈরি করে, এই রেখা প্রতিসরিত রশ্মি। এই রেখাটা, এটা তো আমরা প্রতিফলিত রশ্মি বলেছিলাম, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে, লম্বের সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে কি তৈরি করবে, নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে কোণ তৈরি করবে। সেটা হচ্ছে এই যে রেখাটা, এই যে আলো লাইট একটু বেঁকে যাবে। ওই আগে ছিল যে এটা কিন্তু এদিকে আসার কথা ছিল, কিন্তু বেঁকে গেছে, এটা হচ্ছে প্রতিসরণ। যদিও তোমাদের এই অষ্টম অধ্যায়ে প্রতিসরণ সম্পর্কে আলোচনা করা হয়নি, এই জন্য আমি আলোচনা করছি না। এটা আলোচনা করা, আম, সেটা হচ্ছে নবম অধ্যায়ে আলোচনা করা হবে। তো এখন হচ্ছে আমাদের এই কিছু আলো প্রথম মাধ্যম থেকে একটা রশ্মি, এখানে এসে পড়ছে। এখানে আসার কারণে কিছু আলো শোষণ হবে, এই পৃষ্ঠ দ্বারা কিছু আলো কি হবে, শোষিত হবে, শোষণ করে ফেলবে। আর কিছু আলো প্রতিসরিত হবে এবং কিছু আলো হচ্ছে আমাদের প্রতিফলিত হবে। এখন আমাদের শোষণ, জিনিসটা হচ্ছে এটা, যে আলো শোষণ করে ফেলেছে, কিছু আলো শোষণ করে ফেলেছে, মানে হারিয়ে হারিয়ে গেছে আলো। তো এই শোষিত আলো আমরা এখন আলোচনা করবো। আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রতিফলন। এই যে প্রতিফলনটা আমরা আলোচনা করবো। তো প্রতিফলনটা যদি আলোচনা করতে চাই তাহলে আমাদের হচ্ছে যে প্রথম মাধ্যম দিয়ে কোনো আলো পড়ছে, তখন হচ্ছে একটা লম্ব, এই বিন্দু থেকে একটা লম্ব এঁকেছি কোন পৃষ্ঠের উপর, এই যে পৃষ্ঠটা আছে না, ওইটার উপর আমরা একটা লম্ব এঁকেছি। সো এই বিন্দু থেকে একটা লম্ব এঁকেছি। সো এখন যে এই কোণটা, এই যে এটা কোন ধরনের কোণ, প্রতি আপতিত কোণ, এটা হচ্ছে আপতিত কোণ। তো এটা হচ্ছে আমাদের আপতিত কোণ। তো এটা হচ্ছে আমাদের প্রতিফলিত কোণ, এটা হচ্ছে আমাদের প্রতিফলিত কোণ। তো আপতিত কোণ, আপতন কোণ, যে লম্বের সাথে যে কোণ সব সময় কোণটা তৈরি করবে কার সাথে, এই যে লম্ব এঁকেছি আমরা, ওই বিন্দু থেকে একটা লম্ব এঁকেছি, ওই পৃষ্ঠের উপর একটা লম্ব এঁকেছি, এই যে লম্ব এঁকেছি একটা নির্দিষ্ট বিন্দু। তো ওই লম্বের সাথে কোণ তৈরি করবে, লম্বের সাথে কোণ তৈরি করবে। যে তাহলে এটা হচ্ছে যেটা লম্বের সাথে যে আপতন কোণ, আপতন রশ্মি যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের আপতন কোণ। আর যেটা হচ্ছে প্রতিফলিত রশ্মির সাথে লম্বের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে আমাদের প্রতিফলিত কোণ। তো আপতন কোণ প্রতিফলিত কোণ সব সময় সমান, আপতন কোণ প্রতিফলিত কোণ সমান, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যখন আমরা প্রতিফলন আমরা বুঝছি, এখন প্রতিফলনের যে সূত্রগুলো আছে, প্রতিফলনের যে সূত্রগুলো, প্রথম যে সূত্রটা বলে সেটা হচ্ছে যে আমরা একটা পৃষ্ঠের উপর, এরকম একটা পৃষ্ঠের উপর হচ্ছে আমরা লাইট ফেলছি, এটা হচ্ছে একটা পানির একটা পৃষ্ঠ। তো পানির পৃষ্ঠের মধ্যে হচ্ছে আমরা এখান থেকে লাইট ফেলেছি। যখন এখান থেকে লাইট আসছে, তো লাইটটা কিন্তু ওই পৃষ্ঠের উপর পড়ছে, ওই পৃষ্ঠ থেকে আবার একটা প্রতিফলন হবে, আপতন রশ্মি এবং প্রতিফলন রশ্মি। তো আপতন রশ্মি, প্রতিফলন রশ্মি এবং লম্ব, আমরা ওই বিন্দু থেকে আপতন, আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি একটা বিন্দুতেই ছিল। তো ওই বিন্দুতে একটা লম্ব এঁকেছি। তো ওই লম্ব এবং আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি একটা নির্দিষ্ট সমতলে থাকবে। এই যে একটা সমতল না, এরকম একটা সমতলে থাকবে। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এই যে লম্ব একটা নির্দিষ্ট এরকম সমতলে থাকবে, এই সমতলে থাকবে। এটা হচ্ছে আমি যখন এখান থেকে লাইট ফেলবো তখন এরকম, যে এখানে লাইট পড়ছে, তার মানে লাইটটা একদম নির্দিষ্ট এরকম সমতলে থাকতে হবে। তো এই লাইটটা এভাবে পড়ছে,
একটা লম্ব এভাবে গেছি, আর হচ্ছে এটা প্রতিসরণ। এটা হচ্ছে, তো একটা নির্দিষ্ট সমতলে আছে। যদি এরকম হইতো যে আমি লাইট এখান থেকে ফেলেছি, এই লাইটটা এই লাইটটা এখান থেকে লাইট ফেলেছি, লাইটটা এভাবে ফেলেছি, কিন্তু প্রতিফলন লাইটটা এই প্রতিফলনটা এদিকে হয়েছে, এরকম কখনো হবে না। এরকম সূত্র, প্রতিফলনের যে প্রথম সূত্র, এটা মেনে চলে না। তো প্রথম সূত্র মেনে চলে এই আপতিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি এবং যে লম্বটা এঁকেছি সেটা একটা সমতলে থাকবে, এরকম একটা সমতলে থাকবে। তো এখন হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে প্রতিফলন যে কোণটা আছে, প্রতিফলন যে কোণটা আছে সেটা আপতন কোণের সমান হবে। প্রতিফলন যে কোণটা হবে সেটা হচ্ছে আম, আপতন কোণ যে কোণটা হবে সেটা হচ্ছে প্রতিফলন কোণ, অথবা প্রতিফলন কোণ আপতন কোণের সমান হবে। তো এটা হচ্ছে আমাদের প্রতিফলনের যে সূত্র দুটো আছে সেই সূত্র দুটার আহ, মূল কনসেপশন। এখন আমরা এটা বুঝেছি। সো আমাদের হচ্ছে, আমরা দুইটা মাধ্যম কাজ করবে সব সময়, প্রথম মাধ্যম বা দ্বিতীয় মাধ্যম। তো এটি হচ্ছে আমাদের প্রতিফলনের যে কনসেপশন। তো একটা হচ্ছে হালকা মাধ্যম হতে পারে, আর একটা ঘন মাধ্যম হতে পারে, এগুলো আমরা এখানে আলোচনা বিষয় না। এটা হচ্ছে আমাদের প্রতিসরণে যখন আমরা আলোচনা করবো তখন হচ্ছে হালকা মাধ্যম এবং ঘন মাধ্যম নিয়ে আলোচনা করবো। তো এখন হচ্ছে আমাদের মসৃণ, আরেকটা টপিক হচ্ছে আমরা এটা পড়েছি, আরেকটা আরেকটা এখন মসৃণ ও অমসৃণ প্রতিফলন নিয়ে আলোচনা করবো। মসৃণ যে প্রতিফলনটা, মসৃণ কি মানে একটা পৃষ্ঠ, একটা পৃষ্ঠ, এটা হচ্ছে দুইটা মাধ্যম আছে, দুইটা মাধ্যম আছে। এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে বায়ু মাধ্যম, আর এটা হচ্ছে পানি মাধ্যম বা কাঁচ মাধ্যম, কোনো সমস্যা নেই। কাঁচ মাধ্যম, কাঁচ মাধ্যম, ঠিক আছে। সো এখন এটা হচ্ছে আমাদের পৃষ্ঠ, কাঁচের একটা পৃষ্ঠ, এটা হচ্ছে কাঁচ মাধ্যম, পুরোটা কাঁচ। আর এটা হচ্ছে বাতাস, বায়ু, বায়ু মাধ্যম। তো বায়ু মাধ্যম থেকে যখন এই পৃষ্ঠটা মসৃণ হয়, বায়ু মাধ্যম থেকে যখন আলো এখানে আসবে, আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী এটা প্রতিফলিত হবে। তো এটা হচ্ছে এখান থেকে এই বিন্দু থেকে এটা লম্ব হয়ে গেছে, তো এই পৃষ্ঠটা একটা নির্দিষ্ট পৃষ্ঠে থাকবে। তো এখন এই প্রতিফলন যে রশ্মিটা, আপতিত যে রশ্মিটা, আপতিত রশ্মিটা হচ্ছে আমাদের কি কি করে, আপতিত রশ্মিটা আহ, এই বিন্দুতে পড়বে। সো বিন্দুতে পড়ার কারণে এই যে কোণটা তৈরি হবে, এই যে কোণটা তৈরি হবে, এই কোণটা সমান, এই কোণটা তো আমরা জানি, এই কোণটা সমান এই কোণটা আমরা জানি। সো মসৃণ যদি প্রতিফলন হয়, মসৃণ যদি প্রতিফলন হয়, মসৃণ প্রতিফলনের যে কনসেপশন, আমরা যদি মসৃণ প্রতিফলন হচ্ছে আমাদের এই যে, এখান থেকে যদি লাইট পড়ে তাহলে এটা নির্দিষ্ট দিকে যাবে, বা এখান থেকে যদি লাইট পড়ে তাহলে এই বিন্দুর উপর, তাহলে এভাবে যাবে, এভাবে যাবে। তার মানে হচ্ছে আমাদের কি হবে, মসৃণ একটা নির্দিষ্ট যদি মসৃণ হয় তাহলে এভাবে আমাদের হচ্ছে কি হবে, আলো প্রতিফলিত হবে। মসৃণ প্রতিফলনের ক্ষেত্রে হচ্ছে আমাদের এভাবে আলো প্রতিফলন হবে। তো এখন আমাদের অমসৃণ প্রতিফলন। তো এখান থেকে হচ্ছে মসৃণ পৃষ্ঠে আলোর প্রতিফলন হচ্ছে। এখন আমরা যদি এই পৃষ্ঠটা অমসৃণ, দেখো তো, এটা হচ্ছে একটা অমসৃণ, অমসৃণ এভাবে অমসৃণ, এটা কি, এটা তরঙ্গ না, অমসৃণ এরকম একটা অমসৃণ একটা পৃষ্ঠ। তো অমসৃণ পৃষ্ঠের মধ্যে যখন আলু ফেলবো তখন হচ্ছে এটা এভাবে যাবে, তারপর এভাবে, তারপর এভাবে, তারপর এভাবে। তো দেখো তো যে লাইটটা, লাইটটা দেখছো, লাইটটা কিভাবে কাজ করে, লাইটটা কিভাবে কাজ করে, এরকম বিচ্ছুরিত হচ্ছে না, বা এদিকে কতগুলো যাচ্ছে, এদিকে কতগুলো যাচ্ছে, এদিকে, মানে সমান ভাবে নাই। যে অমসৃণ যে প্রতিফলন, মসৃণ পৃষ্ঠে যদি না থাকে তাহলে সেটা অমসৃণ প্রতিফলন হয়, আর যদি মসৃণ পৃষ্ঠ থাকে সেটা হচ্ছে মসৃণ প্রতিফলন। আশা করি বুঝতে পেরেছো প্রথম মাধ্যম থেকে যখন দ্বিতীয় মাধ্যমে আমরা আলো আলো ফেলবো। এখন হচ্ছে আমাদের শোষণ নিয়ে আলোচনা করব, যে শোষণটা কি, আমাদের যে বিষয়টা জানতে হবে যে শোষণ কাকে বলা হয়, বা শোষণটা কি আসলে। আমরা সাদা আলুতে হচ্ছে 7টা কালার থাকে, সাদা আলুতে যে 7টা কালার থাকে, এই 7টা কালার গুলো, আহ 7টা রং থাকে, সেই 7টা কালারের মধ্যে হচ্ছে আমরা যখন আহ, কোনো বস্তু দেখি সেখান থেকে তো আমাদের চোখে আমাদের প্রতিফলন হয়। তো এটা হচ্ছে একটা বস্তু, এটা বস্তু, একটা ডাস্টার। তো এটা হচ্ছে যখন লাইটটা এই ডাস্টার উপর পড়ে তখন তো আমরা বস্তুটাকে দেখি, এটা তো আমরা সবাই জানি। তো এখন এই বস্তুর উপর লাইট পড়ছে, লাইট পড়ছে মানে আমাদের চোখে আসছে। তো আমাদের চোখে আসলে আহ, আমরা বস্তুটাকে দেখি। তো এখন আমরা তো সাদা আলুতে হচ্ছে আমাদের 7টা কালার থাকে। তো
ওখান থেকে লাইটের সোর্স থেকে এইখানে আলো পড়ার পরে এই যে এখানে লাইট কেন হলো না, মানে সাদা কেন হলো না, সাদা কেন আমরা দেখি না, এটা কেন দেখি না? সাদা আলোতে 7টা কালার থাকে, এটা মনে রাখবা। তো যেহেতু সাদা আলোতে 7টা কালার থাকে, 7টা কালার থাকে, যে কোনো সাদা আলো, সাদা আলো 7টা কালার। তো এই সাদা আলোতে যখন 7টা কালার পড়ছে এই বস্তুটাতে, এই ডাস্টারটাতে, তাহলে আমরা সেই 7টা কালার রিফ্লেকশন আমাদের চোখে আসে না। কেন আসে না? এটা তো আমরা কোশ্চেন করা দরকার। কারণ এই বস্তুটার মধ্যে যে সাদা আলোটা পড়ছে সেটা হচ্ছে আমাদের সবুজ ছিল। বেনিয়া সহকলার মধ্যে আমাদের কয়টা আছে? বে নি বেনিয়া সহকলা, সহকলা। এখানে হচ্ছে আমাদের কয়টা কালার আছে? 7টা কালার আছে। এই যে বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, সতে সবুজ, হতে হলুদ, হতে কমলা, লাতে লাল। তো এখন যে সবুজটা আছে, যে এটা হচ্ছে আমাদের সবুজ, এটা সবুজ, ঠিক আছে। এখন এই সবুজ লাইটটা, যে এই 7টা কালার কিন্তু এই বস্তুটার উপর পড়ছে, 7টা বল মানে সাদা আলো পড়ছে, মানে 7টা কালার পড়ছে। এখন 7টা কালার থেকে আমাদের শুধুমাত্র এই সবুজটা আসতেছে আমাদের চোখে, রিফ্লেকশন হয়ে শুধু আমাদের চোখে সবুজ লাইট কেন আসতেছে? এটা কেন আসতেছে? কারণ হচ্ছে এই এই বস্তুটা বেগুনি, নীল, আসমানি, হলুদ, কমলা, লাল সব আলো শোষণ করে ফেলেছে, শোষণ করে ফেলেছে এই বস্তুটা, সব লাইট শোষণ করে ফেলেছে। তো কোনটা শোষণ করতে পারে না? সেটা হচ্ছে সবুজ আলোটা সে শোষণ করতে পারে না, তার সেই ক্ষমতা নাই। যেহেতু সেই ক্ষমতা নাই, সেটা হচ্ছে সে শোষণ করতে পারে না, বাইরের পৃষ্ঠে সে রেখে দিচ্ছে। তো তখন এইখান থেকে শুধুমাত্র সবুজ আলোটা আমাদের চোখে, সবুজ লাইটটা আমাদের চোখে রিফ্লেকশন হচ্ছে। যেহেতু সবুজ আলোতে রিফ্লেকশন হচ্ছে, রিফ্লেকশন হয়ে আমরা দেখতেছি এটাই সবুজ, তো অন্যগুলো সে শোষণ করে ফেলেছে। তো এই কারণে আমাদের হচ্ছে শোষণ যে প্রক্রিয়াটা এভাবে কাজ করে। এখন যে তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা গোলাপ ফুল দেওয়া আছে। তো গোলাপ ফুলের মধ্যে যখন আমরা 7টা আলো ফেলি, সূর্যের আলো পড়ে, তখন এই গোলাপ ফুল, যে গোলাপ যা রোজটা আছে সেটা হচ্ছে আমাদের কি হয়, গোলাপ ফুল থেকে শুধুমাত্র যে গোলাপি কালারটা, বা গোলাপি কালারটা হচ্ছে আমাদের লাল, হচ্ছে লাল, যে লাল কালারটা, তো লাল গোলাপ যেগুলো আছে সেগুলো সেখান থেকে যদি বলি, তাহলে লাল কালারটা কিন্তু আমরা শোষণ করতে পারি। সে এই যে লাল কালারটা সে শোষণ করতে পারে না, সব কালার সে শোষণ করে ফেলে, সব কালার সে শোষণ করতে পারে। এই জন্য আমরা গোলাপ যে ফুলটা আছে সেটা হচ্ছে আমরা লাল দেখি। এখন হচ্ছে আমাদের সবুজ, সবুজের কথা তো অবশ্যই বলেছি, যে গাছের সবুজ এখন যেটা আলোচনা করেছি, এটাও কিন্তু এই কারণে হয়, এই শোষণটা এসব কারণ হচ্ছে। তো আমরা যে এই বস্তুটা, এই যে সাদা, কেন সাদা? কারণ সে সব আলো শোষণ করে ফেলেছে। সে এখন রিফ্লেকশন হচ্ছে সাদা আলো, আমাদের চোখে এই সাদা আলোটা আসতেছে, মানে সবগুলো কালার সমন্বয় করে কিছু কিছু কালার রিফ্লেকশন হয়ে আমাদের আসছে। এখন আমরা বুঝতে পেরেছি যে শোষণটা কি। এখন আমরা শোষণটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং হচ্ছে আমরা দর্পণ নিয়ে আলোচনা করবো। এখন আমাদের যে দর্পণটা আছে, যে দর্পণটা কিরকম, এবং বা আয়না বা দর্পণ, দর্পণ কিন্তু আমাদের 2 প্রকার আছে। সেটা হচ্ছে সমতল দর্পণ, দর্পণ হচ্ছে আমাদের বা আয়না, তোমরা যারা সহজ বলেছে সেটা হচ্ছে দর্পণ বা আয়না। আয়না হচ্ছে দর্পণ বা আয়না 2 প্রকার, একটা হচ্ছে সমতল দর্পণ, সমতল দর্পণ, আর একটা হচ্ছে অবতল দর্পণ, অবতল দর্পণ। এখন সমতল দর্পণ কিরকম, যেমন যখন আমরা সেলুনে যাই তখন হচ্ছে আমরা যে সচরাচর যে গ্লাসগুলো দেখি, বা আয়নাগুলো দেখি, সেগুলো হচ্ছে সমতল দর্পণ। সেই সমতল দর্পণ হচ্ছে আমরা আমাদের মুখের চেহারা দেখি। তো এখন সমতল দর্পণটা কিরকম? সমতল দর্পণ হচ্ছে আলোর প্রতিবিম্ব, আলোর যে প্রতিফলন হয় সেটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, কারণ এটা মসৃণ পৃষ্ঠ। এখন অবত উম, সমতল দর্পণ, সরি, এখানে হচ্ছে গুলীয় দর্পণ হবে, গুলীয় দর্পণ। তো গুলীয় দর্পণ হচ্ছে আবার 2 প্রকার, সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ, উত্তল দর্পণ, আহ, উত্তল দর্পণ, উত্তল দর্পণ, আর একটা হচ্ছে অবতল দর্পণ। তো এখন হচ্ছে আমাদের গুলীয় দর্পণ হচ্ছে আমাদের উত্তল দর্পণ এবং অবতল দর্পণ, কনভেক্স লেন্স এন্ড কনকেভ লেন্স। তো এখন হচ্ছে আমাদের সমতল দর্পণ নিয়ে আলোচনা করার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা সমতল দর্পণে যে এখানে হচ্ছে আবার প্রতিবিম্ব ইমেজ তৈরি হয় যখন আমরা আম, আমাদের যে সেলুন গুলো আছে সেখানে হচ্ছে আমরা দাঁড়াই, তখন হচ্ছে আমাদের আমাদের ইমেজটা আমাদের ভিতরে দেখি, আমাদের
গ্লাসের ভিতরে দেখি সেটা হচ্ছে অবাস্তব নাকি বাস্তব। এটা হচ্ছে একটা অবাস্তব, আমরা এটা ধরতে পারি না বা কিছু করতে পারি না, সেটা হচ্ছে আমাদের খুব ইমাজিন বা আমরা দেখি শুধুমাত্র রিফ্লেকশনটা। তো ওই ইমেজটা দেখি সেটা হচ্ছে অবাস্তব ইমেজ। তো এখন হচ্ছে আমাদের ওই ইমেজ নিয়ে আলোচনা করবো। সমতল দর্পণ আমরা আহ অবশ্যই আঁকবো। দেখো সমতল দর্পণটা আসলে এটা একটা দর্পণ, এটা একটা, তোমরা দেখো এটা হচ্ছে একটা দর্পণ। তো এই দর্পণটা, এটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে, ধরো এখানে হচ্ছে এটাকেই বলা হয় প্রধান অক্ষ। মানে আমি হচ্ছে একটা প্রধান অক্ষ এঁকেছি এখানে। তো এটা একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে হচ্ছে আমাদের, এই গ্লাসের মধ্যে হচ্ছে এই গ্লাস, এই গ্লাসের মধ্যে হচ্ছে একটা প্রধান অক্ষ। আমরা এটা এঁকে নিলাম, এটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ হচ্ছে আমরা আহ, মানে মাঝখানে একটা একটা অক্ষ নিয়েছি, অক্ষ। তো এটাকে বলা হয় প্রধান অক্ষ। তো এখন এখানে এটা হচ্ছে একটা গ্লাস, গ্লাস হচ্ছে ধরো এই গ্লাসের মধ্যে একটা প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়, এই আয়নার মধ্যে প্রতিবিম্ব কিভাবে তৈরি হয়। তো প্রতিবিম্ব দিয়ে তৈরি করতে এখানে একটা বস্তু আমি রেখেছি এখানে, বা একজন একটা আমি পেন্সিলকে রেখেছি এখানে তোমাদের বোঝানোর জন্য। পেন্সিলকে রেখেছি। এই পেন্সিলটা, এই যে পেন্সিলটা আছে না, এই পেন্সিলটা বা একটা কলম, এই কলমটা, এই কলমটা একটা রিফ্লেকশন তৈরি হবে। তো এখানে একটা কি ধরনের রিফ্লেকশন তৈরি হবে, এখানে একটা রিফ্লেকশন তৈরি হবে। যেমন আমাদের চোখের চেহারা, চেহারা আমরা নিজেরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন একটা রিফ্লেকশন তৈরি হয়, রিফ্লেকশন তৈরি হয়, সেই ইমেজ তৈরি হয়। রিফ্লেকশনের যে ইমেজ তৈরি হয় সেটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব বা ইমেজ। তো এই যে ইমেজটা তৈরি হচ্ছে, এই যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা সমতল দর্পণের দ্বারা কি ধরনের ইমেজ তৈরি হবে, এটা এই জানা, এটাই জানার বিষয় হচ্ছে আমাদের, এটা হচ্ছে জানার বিষয়। তো এখন সমতল দর্পণে যে ইমেজটা তৈরি হয় সেটা হচ্ছে আমাদের এই যে এই বস্তুটা এখানে আমি রেখেছি একটা গ্লাসের সামনে, একটা আয়নার সামনে, সমতল দর্পণের সামনে, সমতল আয়নার সামনে, এই যে সমতল দর্পণ। তো এখান থেকে হচ্ছে আমি বস্তুটা এখানে রেখেছি। তো যে এটা দর্পণ, এটা হচ্ছে দর্পণ মেরু। তো দর্পণ মেরু থেকে যখন দর্পণের মানে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে লক্ষ্যবস্তু, আর এটা হচ্ছে লক্ষ্যবস্তু এক্স ওয়াই ধরেছি, এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা হচ্ছে প্রতিফলন। তো এখান থেকে এই বস্তুটার যে দূরত্ব, এখান থেকে এই বস্তুটার যে দূরত্ব, তো যে ইমেজ, এটা হচ্ছে বিম্ব, ইমেজ, ইমেজে আবার যে দর্পণটা আছে দর্পণ থেকে ইমেজের দূরত্ব, বিম্বের দূরত্ব সেম, একই। তো দূরত্বটা হচ্ছে আমাদের সেম, এখান থেকে এখানে যে দূরত্ব, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে দূরত্ব হচ্ছে সেম। তো লক্ষ্যবস্তুর সাইজ যেমন, যে আকার যেমন, সেটা হচ্ছে ইমেজ বা বিম্বের আকার সেম। তো লক্ষ্যবস্তু যত দৈর্ঘ্য, লক্ষ্যবস্তু যত দৈর্ঘ্য এবং ইমেজও বা বিম্ব, প্রতিবিম্ব সেই একই দৈর্ঘ্য থাকবে। সুতরাং আমরা বলতে পারি লক্ষ্যবস্তুর, আবার হচ্ছে এই যে এই দিকটা, এটা হচ্ছে আমরা যদি বলি এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক। বাম দিকটা ডান দিকে চলে যাবে, ডান দিকটা বাম দিকটা, বাম দিকটা ডান দিকে চলে আসবে এবং ডান দিকটা বাম দিকে চলে আসবে। এটা হচ্ছে ডিফারেন্স। তো এটা হচ্ছে আমাদের সমতল দর্পণের ক্ষেত্রে আলোর যে প্রতিবিম্বটা আছে সেটা। তো এটা হচ্ছে সমতল দর্পণে আমরা হচ্ছে সবচেয়ে বেশি তোমাদের গুরুত্বপূর্ণ যে আলোর প্রতিবিম্বটা, সেটা হচ্ছে তোমাদের আহ, অবতল দর্পণ। আহ, অবতল, তোমরা প্রতিবিম্ব যদি না বুঝে থাকো, প্রতিবিম্বটা হচ্ছে কোনো বস্তুর উপর যে ইমেজ তৈরি করা, যে আমরা যে ক্লাসে যে ইমেজটা দেখি সেটা, সেটা প্রতিবিম্ব দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে বাস্তব এবং অবাস্তব, যেটা আমরা বাস্তবে অস্তিত্ব পাওয়া যায়, যে বাস্তবে দেখা যায় বা এরকম আলু কোনো ধরনের এরকম থাকে, তো সেটা হচ্ছে আমাদের প্রতিবিম্ব হচ্ছে, সেই যে প্রতিবিম্বটা আছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ইমেজ, এটা হচ্ছে রিয়েল ইমেজ। আর হচ্ছে যেটা ফেক, সেটা হচ্ছে আমরা ধরতে পারি না বা কিছু করতে পারি না, সেটা হচ্ছে আমাদের আহ, চোখের যে পর্দার আড়ালে তৈরি হয় সেটা আমরা দেখি না, সেটা হচ্ছে আমাদের আহ, অবাস্তব। ঠিক আছে। এখন হচ্ছে আমাদের গুলীয় আয়না, গুলীয় তো আমরা দুই ধরনের জানি, সেটা হচ্ছে গুলীয় আয়না হচ্ছে অবতল, আমরা অবতল বা উত্তল, উত্তল নিয়ে প্রথমে আমরা আলোচনা করি, উত্তল দর্পণ নিয়ে আলোচনা করলাম। তো উত্তল দর্পণ, যে উত্তল দর্পণটা আছে, তোমরা জানো যে উত্তল দর্পণটা কি আসলে? তোমরা, উত্তল দর্পণ হচ্ছে আমাদের কি ধরনের উত্তল দর্পণ তৈরি হয়? প্রথমে আমাদের ইমেজের করে নিতে হবে। আমরা প্রথমে একটা বৃত্ত আঁকি। তোমাদের এই যে একটা বৃত্ত না, এটা কি একটা বৃত্ত। তো বৃত্তের মধ্যে একটু মাঝখানে কি থাকে?
কেন্দ্র থেকে, বৃত্ত কেন্দ্র। তো বৃত্ত কেন্দ্রের মতো হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র। তো এখন এই বৃত্ত থেকে আমরা প্রথম আমরা তোমাদের তোমাদের বই যেটা দেওয়া আছে সেটা সহজে বলি, সেটা হচ্ছে একটা আহ, চামচ, একটা চামচ। তো এই চামচটা যখন আমরা দেখি তখন হচ্ছে আমাদের একটা হচ্ছে উম, যেটা এরকম করে এই চামচটা আছে। এই চামচটা যখন আমরা দেখি তখন হচ্ছে একটা পৃষ্ঠ আছে উত্তল, যেটা এরকম উত্তল, আর একটা পৃষ্ঠ আছে অবতল, যেটা এরকম করে থাকে। এটা হচ্ছে অবতল আর এটা হচ্ছে উত্তল, মানে এরকম যেটা আছে সেটা হচ্ছে উত্তল আর এটা হচ্ছে অবতল। তো এই চামচের মধ্যে অবতল এবং উত্তল আমরা বুঝতে পারি। এখন আমরা জ্যামিতিক্যালি দেখবো, জিওমেট্রিক্যালি আমরা দেখবো আসলে অবতল এবং উত্তল কিভাবে তৈরি হয়, এবং এটার একটা নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে, একটা নির্দিষ্ট ফোকাস বিন্দু থাকে এবং বক্রতার কেন্দ্র থাকে এবং একটা প্রধান অক্ষ থাকে এবং দর্পণ মেরু থাকে। এগুলো কোথায় কোথায় কাজ করে এগুলো আমরা জানার চেষ্টা করবো। প্রথমে তোমাদের যেটা বুঝতে হবে এবং যখন দেখা করবে তখন হচ্ছে প্রতিবিম্ব কি কেমন করে তৈরি হয় সেটা আমরা জানার চেষ্টা করবো। তো এখন হচ্ছে আমাদের এই যে একটা কি এঁকেছি দর্পণ, এটা হচ্ছে আমাদের একটা সার্কেল বা এরকম, এটা এটা কিন্তু বৃত্তাকার। আমরা বৃত্তাকার হিসেবে কল্পনা করবো না, এটাকে আমরা কল্পনা করবো সেটা হচ্ছে একটা বলের মতো, একটা বল, ওই বলের মতো। তখন যখন এটা এটা বলের মতো কল্পনা করবো তখন হচ্ছে আমাদের এখান থেকে আমরা একটা অংশ কেটে নিই, যে এই অংশটা আমরা কেটে নিয়েছি, এগুলো নাই, এগুলো নাই, বিন্দুটা রেখে দিলাম, বিন্দুটা রেখে দিই, এটা নাই, আমরা একটা অংশ কেটে নিয়েছি। তো একটা অংশ কেটে নিয়েছি, আছে কোন, আছে কোনটা এখানে তাহলে, আছে কোনটা, এই অংশটা আছে না, এই অংশটা, এই অংশটা আছে। তো এই যে জিনিসটা, এই যে জিনিসটা এটা আছে। তো এটা যদি থাকে তোমরা দেখো তো, এই এখান থেকে, এখান থেকে এটা হচ্ছে আমরা কি জানি বক্রতার কেন্দ্র। এই যে বক্র, এটা হচ্ছে একটা বক্র না, বক্র আকার, বক্রতার কেন্দ্র বলা হয়। এটা হচ্ছে আমরা একটা বৃত্তের কেন্দ্র বা ব্যাসার্ধ জেনেছিলাম, যে একটা বৃত্ত ছিল, এই বৃত্ত থেকে একটা ব্যাসার্ধ জেনেছিলাম, ব্যাসার্ধ না এটা, আর আমরা সবাই জানি এটা হচ্ছে ব্যাসার্ধ। সো এই ব্যাসার্ধটা হচ্ছে এই যে বিন্দুটা, এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র, এটাকে বলা হয় হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। তো এই যে দর্পণটা আছে এটা কোন ধরনের দর্পণ, আমরা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফেরা, এইদিকে এদিকে হচ্ছে আমরা ফেরা লাগিয়েছি বা কোনো কিছু দিয়ে আমরা এটাকে বন্ধ করে দিয়েছি যাতে এটা এই গ্লাসটা যদি স্বচ্ছ থাকে তাহলে এই যে এখানে যে এই যে এটা হচ্ছে কোন ধরনের দর্পণ, তাহলে অবতল দর্পণ, কারণ এটা এভাবেই থাকে এরকম। তো এটা হচ্ছে এরকম এরকম যেহেতু থাকে সেটা এটা হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ, উত্তল দর্পণ যদি বলে কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে কি আমাদের উত্তল, অবতল দর্পণ। অবতল, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, যেহেতু এটা বক্রতার কেন্দ্র, আর হচ্ছে বক্রতার কেন্দ্রের অর্ধেক যখন হবে, বা বক্রতার কেন্দ্রতে আমরা জানি আর, আর দিয়ে প্রকাশ করা হয়, বা বক্রতার ব্যাসার্ধ, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। আর এই যে দর্পণ মেরু এটাকে বলা হয় দর্পণ মেরু বা দর্পণ মেরু, এটা হচ্ছে দর্পণ মেরু। তো এই দর্পণ মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব হবে সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এটা আমরা জানি যে একটা বৃত্তের যে ব্যাসার্ধটা আছে সেটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র থেকে দর্পণ মেরু পর্যন্ত। তো দর্পণ মেরু পর্যন্ত যে এটা হচ্ছে দর্পণ মেরু, যেটা হচ্ছে আমরা যদি ও বলি, আর এটা হচ্ছে আমরা বলতে পারি পি। ঠিক আছে, পোল। তো এই যে দর্পণ মেরু আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এই যে ডিস্টেন্স এটা হচ্ছে আমরা ব্যাসার্ধ। তো আর ফোকাস দূরত্ব বা ফোকাস বিন্দু হচ্ছে এই যে এখানে মাঝখানে বক্রতার কেন্দ্র অর্ধেক। আমরা যখন বক্রতার কেন্দ্রকে দুই ভাগ করব বা দুই ভাগে ভাগ করে ফেলবো তখন হচ্ছে আমাদের এফ বের হবে বা ফোকাস বিন্দু তৈরি হবে, যে এখানে চাপ এইটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করে ফেলি বা সমদ্বিখণ্ডিত করি এই বাহুটাকে, তখন হচ্ছে আমাদের মাঝখানে একটা বিন্দু তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের ফোকাস, ফোকাস বিন্দু। এটার নাম কি, ফোকাস, ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু। তো আমরা এটা বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে দর্পণ মেরু। এগুলো আমাদের অবশ্যই লাগবে, দর্পণ মেরু। তো এখন দর্পণ মেরু, এটা হচ্ছে দর্পণ মেরু। তো এখন হচ্ছে আমাদের এই দর্পণ মেরু বুঝেছি, এই জিনিসটা আমরা প্রতিবিম্ব তৈরি হবে। এখন হচ্ছে আমরা, তো এই যে ডিস্টেন্সটা,
দর্পণ মেরু থেকে বক্রতার কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ, মনে রাখবে, বক্রতার ব্যাসার্ধ। আর দর্পণ মেরু থেকে বক্রতার ফোকাস বিন্দু পর্যন্ত, ফোকাস বিন্দু তো আমরা জানি যে বক্রতার ব্যাসার্ধ অর্ধেক। সো ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে ফোকাস, যে দূরত্ব সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস বিন্দু পর্যন্ত তোমাদের যে দূরত্বটা সেটা হচ্ছে ফোকাস দূরত্ব। তো এটাই হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, ফোকাস দূরত্ব যে কনসেপশন। আর এই যে এই জিনিসটা তোমরা মনে রাখবা, এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা হচ্ছে আমরা এই যে এটা কি ছিল, এটা একটা কি ছিল, এটা একটা বৃত্ত ছিল। এখান থেকে একটা ব্যাসার্ধ বরাবর একটা রেখা টেনেছি, অতিরিক্ত করে যোগ করে দিয়েছে। সেটা হচ্ছে আমাদের এই যে মাঝখানে যে জিনিসটা আছে এটাকে বলা হয় কি, প্রধান অক্ষ। তো এখন আমরা এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ ছিল। তো অবতল দর্পণ, এখন আমরা উত্তল দর্পণ। এখন তোমাদের লাইট যখন পড়বে, এই যে অবতল দর্পণ আমরা এগুলো বুঝছি। তো এখন লাইট যখন এটা এটা কি ছিল, এটা হচ্ছে আমাদের ও বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে আমাদের আহ, এটা ছিল হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, ফোকাস বিন্দু। আর এটা হচ্ছে বক্রতার বিন্দু, আর এটা হচ্ছে যে দর্পণটা আছে সেটা। সো এখন আমরা এই যে লাইট, এটা অবতল দর্পণ তোমরা জানো। তো যখন অবতল দর্পণের দিকে, সমান্তরাল দেখেন প্রধান অক্ষ কোনটা, এই যে প্রধান অক্ষ আছে এটা, প্রধান অক্ষের সাথে, প্রধান অক্ষের অক্ষকে ধরে সমান্তরাল, এই যে সমান্তরাল ভাবে যখন অবতল দর্পণে পড়বে তখন এটা কোন দিকে যাবে, এই যে দিকে আসবে না, ফোকাস বিন্দু। এটা আসবে সব সময় ফোকাস বিন্দুতে। এটা আর যদি এদিক থেকে দিই তারপরে ফোকাস বিন্দুতে, তার মানে যখন সমান্তরাল ভাবে কোনো রশ্মি থাকবে তখন এটা সব সময় ফোকাস বিন্দুতে কেন্দ্রীভূত হবে। তো এটা হচ্ছে আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে, যে একটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে কোনো রশ্মি, আলোক রশ্মি যাবে তখন হচ্ছে দর্পণ থেকে প্রতিফলিত হয়ে কোথায় আসবে, ফোকাস বিন্দুতে আসবে সব সময়। এটা সমান্তরাল ভাবেই হচ্ছে আমাদের ফোকাস বিন্দুতে আসবে। তো এটা হচ্ছে এই কনসেপ্টটা রাখতে হবে আমাদের। সো এখন হচ্ছে আমরা অবতল দর্পণ নিয়ে আলোচনা করবো। এখন এই যে জিনিসটা আছে না, আমরা এটা অবতল দর্পণ নিয়ে আলোচনা করেছি, এখন হচ্ছে আমরা উত্তল দর্পণ নিয়ে আলোচনা করি। তো উত্তল দর্পণ হচ্ছে আমাদের এরকম, এটা একটা গোলক, একইভাবে আমরা একটা গোলক, পুরো বৃত্ত না, গোলক। তো আমাদের এইগুলোকের মধ্যে হচ্ছে আমরা এই যে বক্রতার কেন্দ্র থেকে একটা ব্যাসার্ধ পেয়েছি। তো ব্যাসার্ধটা এভাবে টেনে দিয়েছি। তো এখানে হচ্ছে আমরা এটা কেটে নিলাম, সমস্যা আছে, কেটে নিলাম। তো কেটে নিলে হচ্ছে আমাদের উত্তল দর্পণ তৈরি হয়ে গেল। দেখো তো, উত্তল দর্পণ তৈরি হয়ে গেল। এই যে উত্তল দর্পণ, যে এখানে দর্পণ। তো উত্তল দর্পণ হচ্ছে আমাদের ফোকাস বিন্দু আছে। তো উত্তল দর্পণ হচ্ছে আমরা বিপরীত দিকে ফোকাস বিন্দু আছে, এই ফোকাস বিন্দু, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র। আর এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা অর্ধ বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ এখান থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে। আমি যদি এটা উল্টো দিকে পাঠিয়ে দিই, যে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আমি যদি এটা উল্টো দিকে পাঠিয়ে দিই যে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আহ, আচ্ছা এটা হচ্ছে অবতল দর্পণ হচ্ছে আমাদের এই, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, হচ্ছে অবতল দর্পণ। ঠিক আছে। তো অবতল দর্পণের ক্ষেত্রে এইভাবে হবে আমাদের বক্রতার ব্যাসার্ধ এবং হচ্ছে বক্রতার ফোকাস বিন্দু। তো ফোকাস বিন্দু হচ্ছে আমাদের আর এটা হচ্ছে ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে ফোকাস দূরত্ব মেরু থেকে, এটা হচ্ছে মেরুকে টি পোল দ্বারা প্রকাশ করে। তো এখন এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ, আমরা জানি এটা হচ্ছে আমরা প্রধান অক্ষ, যেহেতু এটা প্রধান অক্ষ জানি আমরা। তো এখান থেকে একটা লাইট, ধরো একটা আমরা প্রতিবিম্বটা, তো এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, এটি হচ্ছে আমাদের অবতল পৃষ্ঠে যেহেতু আমরা ফেরো লাগিয়েছি বা অ্যালুমিনিয়াম বা সিলভারিং করেছি, তখন হচ্ছে এখান থেকে যদি লাইট থাকে যে লক্ষ্যবস্তু তখন হচ্ছে এখানে প্রতিবিম্ব। এখন আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হচ্ছে আমরা উত্তল দর্পণে, যে উত্তল দর্পণটা আছে সেই উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব জানার চেষ্টা করবো। তো উত্তল দর্পণের ক্ষেত্রে লক্ষ্যবস্তু কোথায় হবে সেটা আমরা জানার বিষয়, সেটা হচ্ছে এই যে এখানে, এখানে হচ্ছে একটা বস্তু আমি রেখেছি উত্তল দর্পণের পাশে। তোমরা যারা আম, তোমাদের বাসায় যদি চামচ থাকে তাহলে চামচটা হচ্ছে এভাবে দেখবা, তোমরা হচ্ছে চামচটা উল্টো ভাবে দেখবা, উল্টো ভাবে দেখে হচ্ছে তোমাদের উত্তল যে পৃষ্ঠটা আছে ওটা দেখবা। ওইটা দেখা যত তোমরা কাছে তোমরা সামনে দাঁড়াবা তখন হচ্ছে বস্তুটার যে প্রতিবিম্বটা তৈরি হবে এটা ছোট হবে, এবং হচ্ছে এটা
ছোট হবে। সো এখন আমরা এখানে একটা বস্তু রেখেছি, সামনে একটা বস্তু আছে। তো এই বস্তুটা হচ্ছে অনেক বড় একটা বস্তু আমি রেখেছি, উত্তল দর্পণের কথা বলছি আমি। তো এখানে হচ্ছে একটা কলম রেখেছে। সো কলমটা হচ্ছে এভাবে পেন্সিল, এই পেন্সিলটা হচ্ছে এই পেন্সিলটা আছে। তো এই পেন্সিলটা যখন আমি রেখেছি, তখন এই যে পেন্সিলটা রেখেছি, এই যে পেন্সিল, তো এই পেন্সিলটা একটা প্রতিবিম্ব, এই যে ক্লাসের সামনে যখন রাখবো তখন একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে। তো এই যে প্রতিবিম্বটা সৃষ্টি হবে, তো কিভাবে সৃষ্টি হবে? এখানে প্রতিবিম্ব অবশ্যই সৃষ্টি হওয়ার কথা। আমি এগুলোকে একটু বাড়িয়ে দিই। এটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র। তো এটা হচ্ছে ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে আমাদের আহ, আহ, ও বক্রতার কেন্দ্র। তো এখন আমরা এই বস্তুটা রেখেছি, এই বস্তুটা রাখার কারণে বস্তুটিকে প্রথম সমান্তরাল ভাবে একটা রেখা এখান থেকে আমি টানি, সমান্তরাল ভাবে যদি একটা রেখা টানি, বা সমান্তরাল রেখা আঁকার আগে আমাদের হচ্ছে একটা কেন্দ্রমুখী, এটা হচ্ছে এই পৃষ্ঠের যে কেন্দ্র, বক্রতার কেন্দ্রমুখী একটা রেখা টানতে হবে আমাদের। যে এখান থেকে একটা বক্রতার কেন্দ্রমুখী একটা রেখা আসবে, যেখানে পৃষ্ঠটা যখন পড়বে, এই যে এখানে বক্রতার কেন্দ্রমুখী একটা রেখা আসবে। তো বক্রতার কেন্দ্রমুখী যখন একটা রেখা আসবে, তো এই রেখাটা যখন এখানে আসবে, তখন হচ্ছে এই রেখাটা আমি যদি এদিকে প্রতিফলিত হবে, যেদিক থেকে এসেছি সেদিকে যাবে। কেন্দ্রমুখী কোনো যদি রেখা আমরা লক্ষ্যবস্তু থেকে দেখি, তাহলে এটা যেদিক থেকে এসেছে, মানে এদিক থেকে এদিকে আসছে না, এদিকে এদিকেই চলে যাবে, এদিক থেকে এদিকে আসছে আবার ওদিকেই চলে যাবে, মানে এটা বাঁকা হবে না সব সময়। কেন্দ্রমুখী হইলে এটা লক্ষ্যবস্তু থেকে, তাহলে যেদিক থেকে এসে সেদিকে, যদি এখান থেকে আসে তাহলে এদিকেই চলে যাবে। এটা মাথায় রাখতে হবে আমাদের। তো এখন এই লক্ষ্যবস্তু আমি অবতল পৃষ্ঠের এদিকে রেখেছি, তাহলে এটা হচ্ছে অবতল দর্পণ। তো অবতল দর্পণ, তো এখন যখন আমরা একটা বস্তুকে সমান্তরাল ভাবে নিয়ে আসবো, আমরা জানি সমান্তরাল ভাবে যদি কোনো বস্তু আসে তাহলে সেটা সবসময় কোন দিকে যায়, সেটা আমরা কোন দিকে যাই, এটা ওই ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হয়, এটা হচ্ছে ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তো এখন ফোকাস বিন্দু, যে ফোকাস বিন্দু থেকে আসছে বলে যেহেতু মনে হচ্ছে, এখানে এটা আসবে এদিকে, এই লাইট এদিকে আসছে, লাইট এদিকে আসে এদিকে, তো এটা যদি আমি টেনে দিই, কেন্দ্রমুখী হয়েছিল। তো এখন এই বস্তুটার একটা প্রতিবিম্ব তৈরি হবে, এই যে এই বিন্দুটা ছেদ করছে, যে যেটা কেন্দ্রমুখী ছিল রেখাটা, আর যেটা সমান্তরাল ভাবে প্রধান অক্ষের সাথে সমান্তরাল ভাবে যেটা এসেছে, সেটা কিন্তু ফোকাস বিন্দু দিয়ে যাবে, এটা আমরা সবাই জানি। তো এখন এই ফোকাস বিন্দু দিয়ে যখন যায়, তখন হচ্ছে এখানে একটা কি তৈরি হবে, এই যে এখানে একটা ছেদ করবে না, এই রেখাটা কেন্দ্রমুখী যে রেখাটা ছিল, এবং যেটা প্রধান অক্ষের সাথে সমান্তরালে যে রেখাটা ছিল সেটা ফোকাস বিন্দুতে আসছে। তো ফোকাস বিন্দুগামী যে রেখাটা এবং কেন্দ্রমুখী যে রেখাটা, সেটা একটা বিন্দুতে মিলিত হয়েছে। তো যেহেতু মিলিত হয়েছে, তো ওই বিন্দু থেকে একটা আমরা লম্ব আঁকবো কিসের উপর, এই প্রধান অক্ষের উপর একটা যদি রেখা, মানে রেখা এরকম একটা কিছু আঁকি, তো এই যে এখানে একটা কি তৈরি হবে, এখানে একটা কি তৈরি হবে, ইমেজ তৈরি হবে। তো কিসের ইমেজ? এটা লক্ষ্যবস্তু এক্স ওয়াই, এক্স ওয়াই এর লক্ষ্যবস্তু কোথায়, এক্স ওয়াই এর বিম্বটা, এক্স ওয়াই এর বিম্বটা বলে তৈরি হবে এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আহ, যখন অবতল দর্পণে কোনো বস্তু রাখা হয়, অবতল পৃষ্ঠের পাশে রাখা হয় বা কাছে রাখা হয়, তখন অবতল পৃষ্ঠ থেকে যখন আম, অবতল যখন ইমেজ তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের আম, এটা। তো এই ইমেজটা যখন তৈরি হবে, তখন এটা পজিশন কোথায় হবে, এটা পজিশন সবসময় ফোকাস বিন্দু এবং হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু এবং হচ্ছে দর্পণ মেরু এর মাঝখানে হবে, ফোকাস মেরু এর কাছাকাছি হবে। তো এটাই হচ্ছে আমাদের উত্তল দর্পণে হচ্ছে আমাদের বিম্ব, উত্তল দর্পণের প্রতিবিম্ব তৈরি করা। তো উত্তল দর্পণে যেহেতু এভাবে প্রতিবিম্ব তৈরি হয়, সেটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ প্রতিবিম্ব। তো আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে, so, প্রতিবিম্বের আকারটা কি। তো আমরা পজিশন হচ্ছে এটা কোথায় থাকবে, ফোকাস বিন্দু এবং দর্পণ বিন্দু। তো পজিশন জেনেছি, মাঝখানে থাকবে। এবং হচ্ছে আমরা আম, লক্ষ্যবস্তু চেয়ে প্রতিবিম্বটা বড় নাকি ছোট, লক্ষ্যবস্তু চেয়ে প্রতিবিম্বটা ছোট। তো লক্ষ্যবস্তু সোজা এবং প্রতিবিম্ব সরু, তাহলে সোজা। তো প্রতিবিম্বটি কি হবে, সোজা হবে। তো কারণ একদিক এক সাইডে যদি থাকে, যে এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষের যদি এক সাইডে থাকে তাহলে সেটা সোজা হয়। যদি উল্টো ভাবে হয়, এদিকে হয়, বা প্রধান অক্ষের উল্টো ভাবে এভাবে ইমেজ তৈরি করে, তাহলে এটা অবশ্যই তোমাদের উল্টো হবে। তো এটা কিন্তু সোজা, এটা প্রধান অক্ষের এক পাশে আছে, তো এই জন্য এটা সোজা বলতে পারি। তো ছোট, সোজা, দৈর্ঘ্য একই, এবং আহ, লক্ষ্যবস্তুর চেয়ে প্রতিবিম্বটা দৈর্ঘ্য একই না, দৈর্ঘ্য ছোট এবং হচ্ছে ছোট হবে, প্রতিবিম্বটা ছোট হবে, লক্ষ্যবস্তু চেয়ে প্রতিবিম্ব ছোট হবে। তো এখন তোমাদের যে কনসেপ্টটা মনে মনে রাখতে হবে সেটা হচ্ছে, যে লক্ষ্যবস্তুটা দেওয়া আছে অবতল দর্পণের পাশে, তো
তো এই লক্ষ্যবস্তুটা যখন প্রতিবিম্ব তৈরি করবে তখন সব সময় এটা ছোট হবে, সব সময় ছোট হবে। তো এখন আরেকটা কনসেপ্ট তোমাদের মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই বস্তুটা, এই যে লক্ষ্যবস্তুটা আমি যত দূরে নিয়ে যাবো, লক্ষ্যবস্তুটাকে যত দূরে নিয়ে যাবো তত এটা এই ফোকাস বিন্দুর কাছাকাছি চলে আসবে। যত এখানে যদি নিয়ে আসি তাহলে ফোকাস বিন্দুর কাছাকাছি চলে আসবে। তো ফোকাস বিন্দু যত ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে, ফোকাস বিন্দুর কাছাকাছি আসবে, মানে লক্ষ্যবস্তুটা ছোট হতে থাকবে এবং ফোকাস বিন্দুর কাছাকাছি চলে আসবে যত দূরে নিয়ে যাবো তত। এই হচ্ছে আমাদের উত্তল দর্পণের প্রতিবিম্ব কিভাবে গঠন করে। এখন হচ্ছে আমাদের অবতল দর্পণ প্রতিবিম্ব কিভাবে গঠন করে আমরা জানতে চাই। অবতল দর্পণের যে বিষয়টা সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। আমরা জানি এটা হচ্ছে অবতল পৃষ্ঠ, এটা হচ্ছে আমাদের অবতল পৃষ্ঠ। তো এই যে অবতল পৃষ্ঠটা আছে সেটা হচ্ছে আমাদের, এখানে হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, আচ্ছা এটা হচ্ছে কি ফোকাস বিন্দু, আর এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তো এখন বক্রতার কেন্দ্র, সো এখান থেকে হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর এটা হচ্ছে ফোকাস বিন্দু। সো ফোকাস দূরত্ব, এটা একটা প্রধান অক্ষ, প্রধান অক্ষ। তো এই বিন্দু থেকে আমরা ইমেজ রাখবো, তাই ইমেজটা এখানে থাকবে। ধরো এখানে হচ্ছে আমরা একটা ইমেজ রেখেছি, ফোকাস বিন্দু এর মাঝখানে একটা ইমেজ রেখেছি, এই যে এখানে এখানে একটা কি রেখেছি, ইমেজ রেখেছি, ইমেজ আছে একটা, এখানে একটা কি আছে, ইমেজ আছে। সো এই ইমেজটা, তো এই ইমেজটা গেল। তো এই বস্তুটা লক্ষ্য বস্তু বলা হয়। এটাই রেখেছি দর্পণ মেরু থেকে ফোকাস বিন্দুর মাঝখানে। তো দর্পণ মেরু থেকে ফোকাস বিন্দুর মাঝখানে একটা বস্তু যদি রাখি, তাহলে প্রথমে হচ্ছে আমাদের রেখাটা, এই যে এই রেখাটা প্রথমে কেন্দ্রমুখী একটা, এই যে কেন্দ্র বক্রতার কেন্দ্রমুখী একটা রেখা টানতে হবে। তো এই রেখাটা যখন বক্রতার কেন্দ্রমুখী, যখন এই বস্তুটাকে বক্রতার কেন্দ্রমুখী একটা রেখা টানবো, সেটা হচ্ছে কেন্দ্রের সাথে এই পৃষ্ঠটা, এই যে বিন্দুটা, এই উপরের যে পৃষ্ঠটা যে বস্তুর, সেই পৃষ্ঠটা একটা কি টানতে হবে, একটা রেখা টানতে হবে। তো এখানে একটা রেখা টেনেছি বক্রতার কেন্দ্র থেকে। তো এখন সমান্তরাল একটা রেখা টানতে হবে, সেই সমান্তরাল যে বস্তুটা এদিক থেকে এসেছে আবার এদিকে চলে আসবে, আঁকা বাঁকা হবে। তো আবার সমান্তরাল একটা রেখা টেনেছি এখান থেকে সমান্তরাল একটা রেখা টেনেছি, এটা কিন্তু পুঁতে আসবে, কি দিয়ে যাবে, এটা ফোকাস বিন্দু দিয়ে যাবে, এটা সবসময় কি দিয়ে যাবে, ফোকাস বিন্দু। যখন সমান্তরাল করবে প্রধান অক্ষের সাথে সমান্তরাল করে কোনো রেখা টানবো, সেটা অবশ্যই কি দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে। তো ফোকাস যেহেতু বিন্দু দিয়ে, আমি যদি এটা বাড়িয়ে দিই, এই যে এটা, এই যে রেখাটা কেন্দ্রমুখী রেখা টেনেছি সেটা আরো বাড়িয়ে দিব, বাড়িয়ে দিয়েছি। তো যদি বাড়িয়ে দিই, আবার এটি এই যে বিন্দুটা আছে না, এই ফোকাস বিন্দুটা আমি বাড়িয়ে দিয়েছি, তাহলে এখানে একটা বিন্দু তৈরি হবে, দুইজন এখানে মুক্ত হবে। তো এখানে যদি একটা লম্ব টানি, এখানে যদি একটা লম্ব টানি, তাহলে এটা হচ্ছে কোন ধরনের, এখানে একটা লম্ব টেনেছি। তো এটা কোন ধরনের প্রতিবিম্ব তৈরি হবে, এটা হচ্ছে আমাদের কোন ধরনের দর্পণের প্রতিবিম্ব, এটা হচ্ছে অবতল দর্পণের প্রতিবিম্ব। অবতল দর্পণের প্রতিবিম্ব সবসময় বড়, তো সবসময় বড় হয় না, সেটা হচ্ছে আমাদের অবতল দর্পণের প্রতিবিম্বের ক্ষেত্রে আমাদের পুঁতে রেখেছে এটা দর্পণ মেরু এবং ফোকাস বিন্দুর মাঝখানে যদি রাখি তাহলে প্রতিবিম্বের থেকে বড় হবে, এটা মনে রাখতে হবে। তো এটা যদি মনে রাখি যে এই বিন্দুটা এখানে মিলিত হচ্ছে, এখানে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এটা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম, এটা হচ্ছে প্রতিবিম্ব আর এটা হচ্ছে লক্ষ্যবস্তু এক্স ওয়াই। আশা করি বুঝতে পেরেছ, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণে প্রতিবিম্ব কিভাবে সৃষ্টি হয়, এই কনসেপ্ট। তো অবতল দর্পণ হচ্ছে আমরা যদি ফোকাস বিন্দুর বাইরে রাখি তাহলে আরেক রকম, তাহলে বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে, এটা কিন্তু অবাস্তব প্রতিবিম্ব। তো বাস্তব প্রতিবিম্ব তৈরি হবে যখন ফোকাস বিন্দুর, এই যে এই ফোকাস বিন্দুর বাইরে যদি কোনো বস্তু রাখি তাহলে এটা এখানে একটা দর্পণ তৈরি হবে, সেটা হচ্ছে ফোকাস বিন্দু, এই যে বক্রতার কেন্দ্রের বাইরে তৈরি হবে। আর একটা হচ্ছে যদি সময় সমানে যে ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে যদি এখানে বস্তু রাখি তাহলে এখানে উল্টো দিকে একটা প্রতিবিম্ব তৈরি হয়, তোমাদের বই আছে এগুলো দেওয়া আছে। আর একটা হচ্ছে আম, যদি আমি ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের বাইরে মানে বক্রতার ব্যাসার্ধের বাইরে একটা বস্তু তৈরি করি তাহলে এটা আম, বক্রতার বক্রতার কেন্দ্রে ফোকাস দূরত্বের মাঝখানে এখানে একটা উল্টো দিকে একটা প্রতিবিম্ব তৈরি করবে। এগুলো হচ্ছে আমাদের এই কনসেপশন, যে আমাদের এই বইয়ে যা আছে, আমাদের সিলেবাসে যা কিছু আছে। তো এখন আমরা বলীয় আয়না সম্পর্কে দেখছি, এবং তোমাদের যে সূত্রগুলো আছে সেগুলো একবার মনে করিয়ে দিতেছে। সেটা হচ্ছে আমাদের আরটা হচ্ছে আর আর হচ্ছে আমাদের বক্রতা ব্যাসার্ধ, এটা যদি আমাদের বের করতে বলে তাহলে এফ বাই, আমাদের কি হবে, যদি এফ বা ফোকাস দূরত্ব বের করতে বলা হয় R/2, এই সূত্র দিয়ে বের করতে পারবো। আর এটা হচ্ছে আমাদের 1/b প্লাস 1/u ইকুয়াল টু 1/a। যদি আমাদের ফোকাস দূরত্ব বের করতে বলে তাহলে এই সূত্রটা ইউজ করবো, এটা হচ্ছে বিম্বের দূরত্ব আর হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। তো ফোকাস দূরত্বটা খুব সহজে বের করতে পারবে। আর একটা সূত্র আছে তোমাদের, যেটা হচ্ছে
বিবর্ধন। তো বিবর্ধনটা হচ্ছে ফাইন বাই এন, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে বিমের দৈর্ঘ্য। এই তিনটা সূত্র তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে, তোমরা একটু ভালো করে দেখো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই সূত্রগুলো তোমরা দেখো, এটা হচ্ছে লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বিমের দৈর্ঘ্য। তো এটা হচ্ছে এই বিবর্ধনটা কি কি করা হয় সেটা যদি আমি বলি, বিবর্ধন 8 নম্বর যে কনসেপশন থাকতে পারে সেটা হচ্ছে বিবর্ধন। তো বিবর্ধনে সাধারণত একটা লক্ষ্যবস্তু প্রতিবিম্বটা লক্ষ্যবস্তুর চেয়ে কত বড় এবং কত ছোট, এই যে পরিমাপটা করা হয় সেটা হচ্ছে আমাদের বিবর্ধন, তোমাদের যদি সব ফর্মে বলেছে। তো এইগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের যতগুলো আলোচনার বিষয় আছে, সেই আলোচনা সবগুলো আলোচনা হচ্ছে যে বেসিক যেগুলো আছে এই বেসিক তোমরা এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালো কিছু বুঝেছো। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংকস ভেরি মাচ। তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং সাবস্ক্রাইব করো যদি দেখে থাকো। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংকস।